जय हिंद जय हिंद जय हिंद जय मातरम। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিক চিক করে বালি, কোঠানায় কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। মিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আম বন, তাল বন চলে, গায়ের বাবুন পাড়া তার ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কপু নাওয়া হলে পড়ে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, মটিগুলি মাঝে, মধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছুটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বড় চার উৎসবে জেগে ওঠে পাড়া। নমস্কার। তোমার রজনীগন্ধায়, সাগরের পারের পানে উদাসী বন্ধায়। তোমার রজনীগন্ধায়, সাগরের পারের পানে উদাসী বন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে না, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে না। আমার আপন হারা প্রাণ, আমার কখন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে না। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে না। অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক অন্য মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আজিকে, পাশা সঙ্গীত ধারা অমাবস্যার তারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ বল? নৌকা যাত্রা। মধুমাঝি ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করে আসছি কেবল পাটে। আমায় যদি দেন তারা নৌকাটি, আমি তবে 100টা ডালাটি পাল তুলে দিই 4টে 5টে 6টা। মিথ্যে ঘুরে বেড়ায় না হাটে, আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র 3 নদীর পার। তখন তুমি কেন না মা যেন
বসে বসে একলা করে করে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো 14 বছর মনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকে ভরা সোনার মালিক হয়ে আসুকে আর স্যারকে নেব সাথে আমরা শুধু যাব আমার 3 জনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তার নদীর পার নমস্কার ড্রয়িং করো তাড়াতাড়ি হলো তুমি তোমার কি ফ্রেন্ডস আছে হয়ে গেছে তাই না বাবা নাম ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 7 সমুদ্রের পাড়ে দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার 7 সমুদ্র 13 নদী আজকে হবে পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই গো হরিশ ঘোড়া তাই ভেবেছে কাকে আমি করব আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছি বাবার খাতা থেকে নৌকা দে না বানিয়ে গ্রীষ্মা ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে তক্ষুনিতে চলে যাবে 7 সমুদ্রের তীরে এখন কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওইখানে মা পুকুর পাড়ে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হোতায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তোলা জুড়ে বাঁধবো তোমায় ছোট্ট করে শুকনো পাতা পিছে করে থাকবো দুজনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না গো তোমার কাছে দিন রাত্রি কবর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝুপে যাবে মারবে ও কি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে নমস্কার
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? না, মহিলা বলিনি। সুব্রত বলো। পণ্ডিত জওয়াহরলাল নেহরু। আচ্ছা, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? হাত তুলবে না। সঠিক উত্তর প্রতিভা পাটিল। ঠিক। আচ্ছা বলো, পশ্চিমবঙ্গে কোন মহাপুরুষের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে পালন করা হয়? সঠিক উত্তর ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, 25শে বৈশাখ, এটা 25শে বৈশাখ কোন মহাপুরুষের জন্মদিন? প্রতি বছর 25শে বৈশাখ কার জন্মদিন পালন করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ। হাততালি হয়ে যাবে ছাত্রদের জন্য। আচ্ছা, বিদ্রোহী কবি কোন বাঙালি কবিকে বিদ্রোহী কবি বলা হয়? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলো, কোন প্রাণীর সবচেয়ে বেশি দাঁত আছে? হাত তুলবে। শামুক। সঠিক উত্তর। আচ্ছা, একটা সোজা প্রশ্ন, মেয়েরা বলবে, ভূমিকা, কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? সঠিক উত্তর কলা গাছ। আচ্ছা, সহজ মেয়েদের ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি? বলো মেয়ে, বলো। সঠিক উত্তর হরমনপ্রীত কৌর। জোরে হাততালি হয়ে যাবে জন্য। স্যার অনেক কিছু বললেন আর তোমরাও শুনলে যে স্বচ্ছতা মানে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়। স্বচ্ছতা না থাকলে, যেমন স্বচ্ছতা উনি আমাদের বললেন, স্যার বলে গেলেন যে আমাদের যেরকম করার পর আমাদের রাস্তাঘাট পাড়া পরিষ্কার করব, এইভাবে আমরা কি করব? আমাদের সমস্ত সমাজটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের মন ভালো থাকবে না, আমাদের কোনো কাজে উৎসাহ আমরা পাবো না। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা আমাদের খুবই প্রয়োজন। এইভাবে আমরাও আমাদের বিদ্যালয়ে স্বচ্ছতা সপ্তাহ পালন করি বিভিন্ন ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে বা অন্যান্য র্যালির মাধ্যমে। আজকে আমাদের ডিভিসি তরফ থেকে ওনারা এসছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ে একটা এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমরা আশা রাখবো ওনারা ভবিষ্যতেও এভাবে আমাদের বিদ্যালয়কে বেছে নেবেন বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন অভিযানের মধ্যে দিয়ে। আমাদের এখানে এসেছিল আমাকে তো সেটাও বলেছিলাম যাওয়ার জন্য আমরা একই কারণ। লেখা আছে স্বচ্ছতা 2025, মানে হচ্ছে স্বচ্ছতার পক্ষকাল। পক্ষকাল মানে হচ্ছে 15 দিন। 15 দিন ধরে স্বচ্ছতা পালন। স্বচ্ছতা সম্বন্ধে বলতে গেলে স্বচ্ছতা কি হয়? স্বচ্ছতা মানে শুধু পরিবেশ পরিচ্ছন্ন রাখা নয়। স্বচ্ছতা মানে হচ্ছে মনের স্বচ্ছতা, হৃদয়ের স্বচ্ছতা, চিন্তা ভাবনার স্বচ্ছতা, সবই স্বচ্ছতার মধ্যেই পড়ে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার মূল কাণ্ডারি কে ছিল নিশ্চয়ই জানো, এখানে ছবি রয়েছে, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী স্বচ্ছতার জন্য ভারতবর্ষকে অনেক বিভিন্ন রকমের কর্মসূচি তিনি নিয়েছিলেন, দেশকে স্বচ্ছ রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে তিনি স্বাধীনতার পর বেশি দিন বাঁচেননি। স্বচ্ছতাটা কেন দরকার? আমাদের দেশে কলেরা, প্লেগ এই সমস্ত মহামারী রোগ হতো, এবং স্বচ্ছতা নয়, মনের স্বচ্ছতা, হৃদয়ের স্বচ্ছতা, আন্তরিকতা, এইসব কথাই বলা আছে। ধরো আমার যদি লোভ থাকে, লালসা থাকে সম্পত্তির প্রতি, বিষয় আশয়ের প্রতি, তাহলে কি হবে? আমার মন অস্বচ্ছ, আমি অন্যকে বিদ্বেষ করব, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তাহলে সেই আমাদের যে গীতা, সে বলছে যে মনের
কলুষতা দূর করতে হবে। মনের কলুষতা দূর করার মানে হচ্ছে মনকে স্বচ্ছ রাখা। মনকে স্বচ্ছ রাখলে আমাদের সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে। তো এই কারণে এই স্বচ্ছতার সঙ্গে আমাদের উপনিষদের, আমাদের গীতার একটা খুব ভালো সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। তো এবার ধরো দেশের ফিরে যাচ্ছি আমি। 47 সালের প্রথম প্রধানমন্ত্রী তো জানো জওহরলাল নেহেরু। প্রথম রাষ্ট্রপতির কথা একটু আগে জিজ্ঞেস করছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহাত্মা গান্ধী ছিলেন মানে জাতির পিতা, তিনি মারা গেলেন। দেশকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখার চেষ্টা আমরা করে এসেছি 70 বছর 75 বছর ধরে। আজকেও স্বচ্ছতার একটা বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই স্বচ্ছতার প্রতীক হিসেবে আমরা মহাত্মা গান্ধীর ছবিকে রেখেছি। মহাত্মা গান্ধীর চশমার ছবি কোথাও কোথাও থাকে। চশমা দিয়ে কি দেখি আমরা? একটা জিনিসকে স্বচ্ছ দেখি, পরিষ্কার দেখি। স্বচ্ছতাটা, চশমাটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রতীক, তাই তো? এই যে আমি যে চশমা পরে আছি, চশমাটা কেন পরে আছি? যাতে পরিষ্কার দেখতে পাই। চশমাটা খুলে দিলে আমি একটু আবছা দেখি। তাহলে স্বচ্ছতার প্রতীক হচ্ছে এই চশমাটা। মহাত্মা গান্ধীর চোখের চশমাটা দিয়ে অনেক সময় দেখবে বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধীর চশমার ছবি দেওয়া আছে, স্বচ্ছতা লেখা আছে। স্বচ্ছতা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের পরিবেশের পরিচ্ছন্নতা, আমাদের মনের পরিচ্ছন্নতা। আর পরিবেশের পরিচ্ছন্ন থাকলে তোমার মন পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে, বাস এইটুকুই বললাম। পরিবেশ পরিচ্ছন্ন রাখো, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখো, মনকে পরিচ্ছন্ন রাখো, সম্পর্ককে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখো, নিজেদের কর্তব্য পালন করবে, বড়দের প্রতি কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য, এগুলো সবই আমাদের গীতায় আছে। গীতায় কি বলে জানো তো? কাজ করে যাও, ফলের কথা ভেবো না। ফলের কথা যদি ভাবো তাহলে তোমার মধ্যে বিভিন্ন রকমের মানে ক্রূরতা আসবে, হিংসা আসবে, বিদ্বেষ আসবে। তুমি তোমার কাজ করে যাও, ফল তুমি ঠিক পাবে। ঠিক আছে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা ডিবিসির পক্ষ থেকে স্বচ্ছতা পকড়া 2025 এই উপলক্ষে একটা অনুষ্ঠান করার জন্য স্কুলে আমরা এসেছি। এবং তোমরা বেশ ছোট ছোট বাচ্চারা বেশ ভালোই অনুষ্ঠান সমস্ত কিছু করলে, আবৃত্তি, তারপর নাচ, এগুলো সব খুব ভালোভাবেই সমস্ত করেছো। কুইজ ভালোভাবে তোমরা পার্টিসিপেট করেছো। আমাদের খুব ভালো লেগেছে যে তোমরা এই অনুষ্ঠানে এত ভালোভাবে তোমরা পার্টিসিপেট করেছো এবং ভালোভাবে তোমরা ইন্টারেস্ট দেখিয়েছো। সব থেকে বড় ব্যাপার যে স্কুল ছুটির মধ্যে দিয়েও তোমরা এসেছো এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য, সেটা আমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালোভাবে জীবনের পথে এগিয়ে যাবে এই আশা করি, এবং আশা করছি যে তোমরা জীবনের পথে খুব সাফল্য অর্জন করবে। এবার আমরা আমাদের এই স্বচ্ছতা পকোড়া আমরা কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তো তার আগে আমরা যেটা হচ্ছে যে আমাদের অনেকেই বললো মহাত্মা গান্ধী নিয়ে, ভগবত গীতা নিয়ে। তো তোমাদের হয়তো ক্লাসের মধ্যে মানে ভগবত গীতা এখন আসেনি ক্লাসের। তোমাদের মানে পরীক্ষার তোমাদেরকে হালকা একটু কুইজের মতো করে কোশ্চেন করছি। তোমরা যতটা জানো, যে জানো অ্যান্সার দেবে, হাত তুলবে। তো জাস্ট বলছি, জিজ্ঞেস করছি, আচ্ছা তোমাদের মানে কি মনে হয়, মানে মন কি জিনিস? তোমাদের মন কি জিনিস? কে অ্যান্সার দেবে? যেটা মনে হবে সেটাই বলবে। মন কি জিনিস বলে না? তোমরাই তো বলো। আজ ভালো লাগছে না, একদম পড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মন ভালো নেই আজকে। তো মন জিনিসটা কি? কে বলবে? এত কুইজের এতগুলো অ্যান্সার দিলে সবাই, আরে কিছু একটা বলো, কিছু একটা বলো যে এইভাবে এটা হচ্ছে মানে এইভাবে আমরা ভাবি। মন মানে কি? নিজের ইচ্ছা। বলবে আর একটু বেশি করে বলো। নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা। আর কেউ কিছু? আর কেউ বলবে না? মন দিয়ে কি করি আমরা? হ্যাঁ বলো। পড়াশোনা। মন দিয়ে পড়াশোনা করা। আর বাকি আর কেউ কিছু? খেলাধুলা করি মন দিয়ে। মন দিয়ে লেখাপড়া করে। মন দিয়ে লেখাপড়া। হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া। মন দিয়ে যে লেখাপড়া করে গাড়ি ঘোড়া চড়েছে, লেখাপড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে, তাই না? আর আর মন দিয়ে ভাবি। আচ্ছা, ভালো কথা বললো। তো বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে মন দিয়ে আমরা কিন্তু সমস্ত কাজ করি। মন যদি না ভালো থাকে আমরা কোনো কাজ করতে পারি না। মন ভালো থাকাটা আমাদের সব থেকে বেশি দরকার, পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে, তাই না?
তো এবার আরেকটা জিনিস, বুদ্ধি কি জিনিস? বুদ্ধি বলো, অ্যান্সার দাও। কে দেবে অ্যান্সার? বলো। পড়াশোনা করলে বুদ্ধি পাওয়া যায়। হ্যাঁ, আরো কেউ বলো। লেখাপড়া করলে বুদ্ধি পাওয়া যায়, ঠিক আছে। আর একটু বলো, কেউ অ্যান্সার কে দেবে? বলো বলো। আচ্ছা, বুদ্ধি না থাকলে পড়াশোনা করতে পারবে না। তো যাই হোক, মানে বুদ্ধিও এমন একটা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস, মন আলাদা জিনিস। বুদ্ধি বেশি থাকলে তবে সে পড়াশোনা করতে পারবে, এরকম বলছে, তাই তো? তো বেসিক্যালি ভগবদ গীতায় বুদ্ধি, মন এই সমস্ত নিয়ে অনেক কিছু ডিসকাশন করা আছে। বুদ্ধিটা হচ্ছে সব থেকে আগে, মানে বা মনকে আমরা কন্ট্রোল করে, মানে মনটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করি তবে আমরা পড়াশোনা করতে পারি, এরকম একটা ব্যাপার। তো সেই রকমই জাস্ট একটাই কথা আমি বলছি, তোমরা আরো পরে আরো আস্তে আস্তে পড়বে। ভগবদ গীতাটা আমরা ডিস্ট্রিবিউশন করছি, সবাইকে একটা একটা করে ভগবদ গীতা দেবো, এবং বাড়িতেও তোমরা বাড়ির অভিভাবকদের কাছে আরো এটার বিষয়ে আরো জানবে, মাস্টার মশাইদের কাছেও আরো পরে জানবে। তো একটাই জিনিস বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনো সবাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে আলো ছিল না, রাস্তায় পড়াশোনা করেছে, মাইক ফলক নিয়ে রাস্তায় যেতে যেতে সে পড়াশোনা করেছে, নাম্বারিং জিনিসটা শিখেছে। তো এবার তার মানেটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন কাহিনী, সেখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? পড়াশোনা করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলো ডিটেলসে কেউ বলো। ঈশ্বরচন্দ্র, আমার কোশ্চেনটা বলে দিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী থেকে কি শিক্ষা পাওয়া যায়? আমাদের পাওয়া যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকজনের সেবা করেছে। হ্যাঁ, অনেকজনের সেবা করেছে। আচ্ছা, বলে দিই হালকা, যেটা বলতে চাইছি বেসিক্যালি, যে মানে কোন রকম কোন বাধা বিপত্তি আমাদের জীবনে, আচ্ছা সবাই শুনবে ভালো করে মন দিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে, এই শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে অনেক বাধা ছিল, তার বাড়িতে আলো ছিল না। আরো অনেকে তাদের পাশের বাড়ি, রাস্তায় সেই পর্যন্ত তখন ইলেকট্রিসিটি ছিল, বাট ওনার বাড়িতে আলো ছিল না। তোমাদের এখন সবারই বাড়িতে নিশ্চয়ই আলো আছে, ইলেকট্রিসিটি সবার বাড়িতে আছে। এমন কেউ আছে যার বাড়িতে আলো নেই? এমন কেউ নেই, সবার বাড়িতে তাহলে আলো আছে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে আলো ছিল না, সেই অবস্থাতেও সে পড়াশোনা করে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছেন এবং মানে বিশাল খ্যাতি অর্জন করেছেন, তাই তো? তাহলে কোন রকম কোনো বাধা বিপত্তি তার যে সাফল্যটাকে থামিয়ে দিতে পারেনি। তো এইটাই সব থেকে বড় কথা, যে ভগবদ গীতা যেটা বলছে, আমরা আমাদের যে মন জিনিসটা, মন একটু হালকা বলে দিস, জাস্ট একটু বলবো সামান্য। এই শোনো, বেশি শুনতে হবে না, জাস্ট একটু বলছি। তোমাদের মাঝে মধ্যে মনে হয় যে আমাদের মন ভালো লাগছে না, তা আমরা আমাদের মনটাকে ভালো রাখতে পারি এই জিনিসটা বুঝে নিয়ে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জাস্ট একটা আমি এক্সাম্পল দিলাম, যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সাফল্যটাকে অর্জন করতে পারি। এই জায়গাটাকে জাস্ট আমি বলে ভগবদ গীতাগুলো আমরা ডিস্ট্রিবিউশন করবো। আর তার আগে আরেকবার জেনে নিতে চাই, তোমরা সবাই বড় হয়ে কে কি হতে চাও? এক এক করে বলো, ওখান থেকে লাস্ট থেকে বলতে শুরু করো। কে তুমি কি হতে চাও? ডাক্তার হতে চাও, তারপরে পুলিশ, তারপরে কি মানে মিলিটারি ম্যান, তারপরে আর্মি, তারপরে এই কোন থেকে বলো আবার কি হতে চাও জীবনে? কি হতে চাও? ডাক্তার, তারপরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। টিচার, তারপরে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ডাক্তার, তারপর তাড়াতাড়ি ডাক্তার, তারপর পুলিশ, তারপর স্পাইডারম্যান, হ্যাঁ, ডাক্তার, পুলিশ বলো। হ্যাঁ, ক্রিকেটার, টিচার, উকিল, ফৌজি, পুলিশ, তারপর ফৌজি, তারপর ফৌজি, তারপর হ্যাঁ, ফৌজি, তারপর বলো। আর্মি, তারপর হ্যাঁ, শুনতে পাচ্ছি না। পুলিশ, তারপর
কিন্তু সব থেকে ছোট বুঝতে পারছো? ঠিক আছে, যাই হোক, তোমরা জীবনে এখনো হয়তো জানোই না যে ডাক্তার কি জিনিস, ইঞ্জিনিয়ার কি জিনিস, বা পুলিশ কি জিনিস, কোনটা কি জিনিস এখন জানার দরকার নেই বেসিক্যালি। আস্তে আস্তে বড় হবে, একটা জায়গায় গিয়ে বুঝতে পারবে যে কি হতে হবে আমাদের জীবনে। স্পাইডারম্যান ও ভালো বুঝতে। তো যাই হোক, সেটা এখনই বোঝার দরকার নেই, বা এখনই ঠিক করাটা দরকার নেই যে ডাক্তার হতেই হবে। সেটা পরে আস্তে আস্তে বড় হয়ে একটা জায়গায় গিয়ে তোমরা বুঝতে পারবে, এবং সেই জায়গাটা কিন্তু উপার্জন করতে গেলে, এই শোনো তোমরা ভালো করে বলে দিই, একটা জাস্ট হালকা কথা বলে দিই। সেই জায়গাটা উপার্জন করতে গেলে তোমরা মনে করো না যে পাশের বাড়ির তোমার একটা লোক সেই জায়গাটা অর্জন করতে পারেনি, বা আমার বাড়িতে কেউ ডাক্তার হয়নি বলে আমি ডাক্তার হতে পারবো না, এইটা যেন না মানে ভাবনাটা আসে মনে। তুমি যদি ভাবো যে ডাক্তার হবে, তাহলে তুমি কিন্তু ডাক্তার হতে পারবে। যে ডাক্তার হবে বলেছে তারা অবশ্যই ডাক্তার হতে পারবে, যদি সেই ইচ্ছাটা থাকে, সেই মনে সেই শক্তিটা থাকে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার হতে পারবে। তো এইভাবে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করে জীবনের পথে আরো উচ্চতার দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই তোমরা দেখবে আরো সাফল্য অর্জন করবে। তো এই বলে বক্তব্য শেষ করছি। স্কুল খুলে যাবে, গরমের ছুটি শেষ, আজ লাস্ট ছিল, কাল রবিবার ছুটি থাকে একদম। এই সব তো এদিকে 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 আমার দিকে, ঠিক আছে করে দেবো, ক্লোজ করে দেবো। সামনে দিকে দাঁড়াও তো দুজন, উপরে তো আস্তে আস্তে ঘরবেলা করে এবার বড় করো না আস্তে আস্তে চলো। আস্তে আস্তে একদম আস্তে। এই দেবাশিস সামনে থেকে